সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম পাঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব প্রকল্পের ৯/৬। আর এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। ডক্টর সাইমা হক বিদিশা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমাদের আলোচনার বিষয় প্রকল্পের ৯/৬। আমরা উন্নয়নশীল দেশ হবার পথে হাঁটছি, এখনও আমাদের প্রকল্পে ৯/৬ এই জাতীয় শিরোনাম করতে হয় এবং বাস্তবতাও তাই। সব দেশে কি এরকম ৯/৬ হয়, যেসব রাষ্ট্র উন্নয়ন করে ফেলেছে অথবা উন্নয়নশীল রাষ্ট্র? ধন্যবাদ। ব্যাপারটি হচ্ছে যে সব দেশে আসলে হয় না বিষয়টি। কিছু তো এখন দেখা যায় যে অনেক কিছু প্ল্যান থাকে, পরিকল্পনা অনুযায়ী হয়তো হয় না, কিছু হয়তো হয়ে থাকে, এবং অনেক সময় দেখা যায় যে কোনো একটি বছর হয়তো দেখা যায় যে খুব একটা ভালো যেভাবে পরিকল্পনা অনুযায়ী সেভাবে হলো না। কিন্তু আমাদের দেশের মতো আরও কিছু উন্নয়নশীল দেশগুলোর অনেক দেশেই কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। হ্যাঁ, আমি বলছি যে উন্নত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে এই সমস্যাটা সে ধরনের সমস্যা নয়। তো উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের মতো দেশগুলোর যে সমস্যাটি সেটা হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবেই কিন্তু আমরা দেখছি যে এই সমস্যাটি রয়ে গেছে, এবং সেটার কারণেই কিন্তু এই এত কথাবার্তা হচ্ছে। এবং আপনি দেখবেন যে আর কিছুদিন পরে যখন জাতীয় বাজেট ঘোষণা হবে তার আগেই কিন্তু আপনি দেখবেন এই বিষয়ে আবার কথাবার্তা শুরু হবে। হ্যাঁ, সম্পূর্ণ বাস্তবায়ন করা যায় না। প্রতি বছরই কিন্তু আমরা একই ধরনের কথাবার্তাই প্রায় বলে আসছি আর কি। তো সেটাই আসলে আমাদের চিন্তার বিষয় যে যদি ব্যাপারটি এরকম হতো যে 1 বছর 2 বছরের পরে আস্তে আস্তে আমরা একটা পজিটিভ, একটা ইতিবাচক একটা দিক লক্ষ্য করছি, তাহলে আসলে সেটা নিয়ে কথাবার্তা বলা ছিল না। কিন্তু সেটা যেহেতু আমরা লক্ষ্য করছি না, সেহেতু সেই কারণে একটা আমাদের প্রত্যেক সময়ই আমাদের দেখা যাচ্ছে এটা নিয়ে একটা কথাবার্তা বলতেই হচ্ছে। কিন্তু এটা নিশ্চয়ই কারণ আছে, সুনির্দিষ্ট কিছু কারণ আছে আমাদের। এখন একটা বিষয় আছে, সুনির্দিষ্ট কারণ যদি আমি বলি তো কয়েকটা ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে যে কিছু কিছু কারণের উপর অনেক সময় আমাদের হাত থাকে না বা খুব বেশি হাত থাকে না। হ্যাঁ, যেমন কিছু কিছু প্রকল্প হয়তো দেখা যায় যে যেটা নিয়ে কথাবার্তা হচ্ছে এখন, যে অনেক সময় বর্ষা মৌসুমে অনেক প্রকল্পের কাজ, বিশেষ করে সড়ক উন্নয়নের যেসব প্রকল্প সেগুলোর কাজ বাধাগ্রস্ত হতে পারে। হ্যাঁ, সেটা একটা হতে পারে। সেখানে বলা হচ্ছে যে তাহলে কি আমরা চিন্তা করব যে আমাদের অর্থ বছরটা ভিন্নভাবে ঢেলে সাজাবার, সেই ধরনের একটা বিষয় রয়েছে। সেটা একটা প্রাকৃতিক একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে যে অনেক সময় বৈদেশিক ঋণের উপর আমাদের যে ধরনের প্রকল্পগুলো যেগুলো থাকে সেগুলোর অনেক সময় দেখা যায় যে ইআরডির সাথে যখন কমিটমেন্টের বিষয়টা থাকে, ডিসবার্সমেন্টের বিষয় থাকে, সেখানে একটা সমন্বয়ের একটা সমস্যা দেখা যায়। সুতরাং ইআরডি, বৈদেশিক যে আমাদের কাউন্টার পার্ট রয়েছে তারা, এবং সেটার সাথে পরিকল্পনা মন্ত্রণালয় এবং যে লাইন মিনিস্ট্রি কাজ করে, তো এটার কারণে অনেক সময় চলে যায়। হ্যাঁ, এবং অনেক সময় দেখা যায় যে যেভাবে পরিকল্পনা করা হচ্ছে অনেক লিগ্যাল প্রসিডিউরের কারণে হয়তো সেভাবে হচ্ছে না। এটা আরেকটা হতে পারে। ডক্টর সাইমা হক বিদিশা, আমরা এই কারণগুলোর অনুসন্ধান করব এবং আরো অনেক কারণ আছে, আমাদের অনুসন্ধানে কিছু ধরা পড়েছে। আমাদের হাতে এই বিষয়ে একটি প্রতিবেদন আছে। একটি বা দুটি নয়, 6টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন একজন কর্মকর্তা, অথচ প্রধানমন্ত্রীর অনুশাসন ছিল কেউ একটির বেশি প্রকল্পের প্রকল্প পরিচালক হতে পারবেন না। কিন্তু এই নিয়মকে তোয়াক্কা করছে না সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। কাজ শেষ না করলে তো ভোট কিস্তি পাবে না। কিন্তু এখনো টাইম আছে স্যার, মানে টাইম শেষ হয়নি তার ওয়ার্কার টাইমটা আছে না। এই জন্যই তো শুনেন আপনি এখানে গাফিলতি আপনার। তুষারকান্তি সাহা আছেন সড়ক ও জনপদ অধিদপ্তরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে। গুরুদায়িত্ব পালন করছেন সিলেট বিভাগের 6টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও, যার মোট ব্যয় 2,266 কোটি টাকা। সবশেষ প্রকল্পের দায়িত্ব পেয়েছেন 2018 জানুয়ারিতে সিলেট জেলার মহাসড়কের মানোন্নয়ন এবং প্রস্থ বাড়ানোর প্রকল্প। কিন্তু গত 13 মাসে কাজ হয়নি একটুও। তার আগের প্রকল্পটি ছিল 2017 জানুয়ারিতে। 25 মাসে ওই প্রকল্পের কাজ হয়েছে 4%-এরও কম। আর সিলেট শহরের বাইপাস গ্যারিসন লিংক থেকে শাহপরান সেতুঘাট রাস্তাকে 4 লেনের মহাসড়কে রূপান্তরের কথা ছিল 2018 ডিসেম্বরের মধ্যে, কিন্তু এখনও শেষ হয়নি তা। নির্ধারিত সময়ের মধ্যে বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন লালবাগ সালুটিকর কোম্পানিগঞ্জ জাতীয় সড়ককে মহাসড়কে রূপ দিতে হলে আগামী জুনের মধ্যে শেষ করতে হবে বাকি 42% কাজ। এছাড়াও আরও 2টি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কাজ করছেন তুষারকান্তি সাহা, যেগুলো নির্ধারিত সময় শেষ হওয়া নিয়ে রয়েছে সংশয়। কথা তো একটাই কথা, সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট অর্থের বিনিময়ে নেওয়া প্রকল্পটি নির্দিষ্ট মান সম্পন্ন করে প্রকল্প সম্পন্ন করা, এটি হচ্ছে আসল কথা। প্রধানমন্ত্রী অনুশাসন না মেনে এক ব্যক্তির একাধিক প্রকল্প পরিচালক হবার ঘটনায় ক্ষুব্ধ পরিকল্পনা মন্ত্রীও। আমার কিছু করার নাই, আমি আপনাদের শাস্তি দিতে পারবো না, ইচ্ছাও নাই, প্রশ্ন উঠে না, আমি এটা শুধু নজরে আনবো। দ্যাট আই এম টেলিং ইউ, আমার আপনাকে জানিয়ে যাচ্ছি যে আপনার কর্তৃপক্ষ এবং সর্বোচ্চ কর্তৃপক্ষের নজর আমি টানবো। অন্যান্য প্রকল্পেও নিয়ম ভেঙেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আনোয়ারুল আমিন নামের আরেক ব্যক্তিকে 4 প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, সিলেট। ডক্টর সামাক বিদিশা, প্রতিবেদনে যে বিষয়টি উত্থাপিত হয়েছে খুবই গুরুতর একটি বিষয়। স্বয়ং মন্ত্রীও এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। একজন প্রকল্প পরিচালকের অধীনে 6টি প্রকল্প, যেটি আসলে নিয়মের মধ্যেই পড়ে না। এটি অস্বাভাবিক লাগছে না আপনার কাছে? অবশ্যই। যেটি বিষয় হচ্ছে, আমরা আলোচনা শুরু করেছিলাম, সুতরাং প্রথমে আমি বলেছিলাম যে যেগুলো অনেকটা ক্ষেত্রে অনিচ্ছাকৃত বা অনেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে একেবারে শতভাগ দায়ী করা যায় না, কিন্তু এরপরে যে জিনিসটা এবং যেটাই আসল মূল কারণগুলো, সেই কারণগুলোর মধ্যে একটি কারণ কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রকল্প পরিচালকের অদক্ষতা এবং দুর্নীতি। এবং এখানে পুরো বিষয়টি দেখা যাচ্ছে যে এই জিনিসটি এখানে হয়তো একটা কেস স্টাডি দেখানো গেছে, আপনারা যদি দেখেন তাহলে আরো অনেক কেস স্টাডি কিন্তু আপনারা পাবেন। এবং এই বিষয়গুলো যেটা হচ্ছে, একটা তো হচ্ছে যে একই সাথে অনেকগুলো প্রকল্পের পরিচালক, আরেকটি হচ্ছে যে এই বিষয়টি নিয়ে বোধহয় পরিকল্পনা মন্ত্রী কয়েকদিন আগে বলেছেন যে হয়তো তিনি হয়তো প্রকল্প পরিচালক হচ্ছে চট্টগ্রামের, কিন্তু তিনি থাকেন হয়তো ঢাকায়। হ্যাঁ, তার ব্যবহারকৃত গাড়িটি হয়তো ঢাকায় ব্যবহৃত হচ্ছে, যেটা ব্যবহার করা উচিত প্রকল্পের কারণে চট্টগ্রামে। হ্যাঁ, তো সুতরাং তার মানে হচ্ছে যে উনি ওনার কাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা দেখাচ্ছেন না। সুতরাং এটা আরেকটা বিষয় কিন্তু, যে প্রকল্প পরিচালক আসলে কতটা সময় দিচ্ছেন, অর্থাৎ এবং উনি স্টেশনে থাকছেন কেন, উনি তদারকি করছেন কেন, ওনার যে মূল দায়িত্ব, সেই মূল দায়িত্ব উনি পালন করছেন। দায় কার? আপনি যেটি বলছেন যে প্রকল্প পরিচালক আছেন এক অঞ্চলে, কিন্তু তার প্রকল্প এলাকাটি অন্য অঞ্চলে। এই বর্তমানে একটি আমাদের সংকট চলছে যে পুরনো ঢাকায় একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তো মুন্সিগঞ্জে এবং কেরানীগঞ্জে ওইখানে কেমিক্যাল পল্লী করার কথা ছিল, তো ওখানকার একটি কেমিক্যাল পল্লীর যে প্রকল্প পরিচালক, তাকে নিযুক্ত করা হয়েছে এবং তিনি এখনো ময়মনসিংহ অঞ্চলে থাকেন তার কাজের ক্ষেত্রে। তাহলে উনি থাকেন ময়মনসিংহে আর তার প্রকল্প এলাকাটি মুন্সিগঞ্জে, এবং কাজই শুরু করতে পারছেন না। তো এই যে বিষয়গুলো তো সরকারি নজরদারিতে আছে এবং সরকারই তো নিয়োগ করছে, তো সমস্যা তো শুধু প্রকল্প পরিচালকের বললে হবে না বোধহয়। বিষয়টি হচ্ছে যে আমাদের আমলাতান্ত্রিক যে জটিলতা, হ্যাঁ, এবং আমলাতন্ত্রের বিষয়টা হচ্ছে যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে একটু আগে পরিকল্পনা মন্ত্রী যে কথাটা আমরা শুনলাম, যে এই পুরো ব্যাপারটিকে আসলে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে। জবাবদিহিতার মধ্যে নাই দেখে, জবাবদিহিতা সেভাবে নেই দেখেই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এবং এর ফলে কি দেখা যাচ্ছে যে প্রকল্প পরিচালক এবং এই অদক্ষতার বিষয়টি যখন আসে, তখন দেখা যায় একটা তো বিষয় হচ্ছে যে আমরা যেটা বলছি, একই পিডি, একই মানুষ হয়তো কয়েকটি প্রকল্পের পিডি হয়তো থাকছেন না। আরেকটা হচ্ছে যে তিনি হয়তো থাকছেন, কিন্তু তিনি, যেটা আপনি বললেন এবং আমি যেটা বলছি, যে তিনি কাজটা সঠিকভাবে করছেন না। তার ফলে দেখা যায় সময়ের মধ্যে কাজ শেষ হচ্ছে না, এবং তার অদক্ষতার কারণে তার কিন্তু যেটা সমস্যা, সেটা হচ্ছে কোনো পানিশমেন্ট হচ্ছে না। এই পানিশমেন্ট হচ্ছে না, এটাই আসল সমস্যা। কারণ যদি পানিশমেন্ট হতো, এবং আমি বলি পানিশমেন্ট, কারণ পানিশমেন্টের সাথে সাথে রিওয়ার্ডও দেওয়া যেতে পারে। কেউ যদি সময়ের মধ্যে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করে এবং একটি কাজ নিয়ে যদি প্রশংসা হয়, তাহলে তাকে তার একটা পুরস্কার হিসেবে তাকে আরো প্রেস্টিজিয়াস জবে অ্যাসাইন করা যেতে পারে। কিন্তু এই কোনো জবাবদিহিতা যেহেতু নেই এবং পানিশমেন্টের বা রিওয়ার্ডের বিষয়টা যেহেতু আসছে না, সেহেতু তারা হয়তো, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অদক্ষ, এবং তারা অদক্ষতার কারণে তাদের কোনো জবাবদিহিতা দিতে হচ্ছে। এটাই হচ্ছে মূল সমস্যা। এটি কি প্রধান সমস্যা? আরো বোধহয় কিছু সমস্যা আছে। একটি প্রকল্পে একাধিক প্রকল্প পরিচালক, যেমন আমরা বলছি যে নির্ধারিত সময় পর পর প্রকল্পটি শেষ না হতেই বারবার প্রকল্প পরিচালক পরিবর্তন হচ্ছে, ফলে প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা, সেটি আসলে কার উপর বর্তায় সেটি নির্ধারণ করার আগে আবার নতুন প্রকল্প পরিচালক, এটা তো একটা সমস্যা। অবশ্যই, কারণ এটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতার একটা জিনিস হচ্ছে তার দক্ষতার অভাব। একজন অনেকগুলো প্রকল্পে রয়েছেন এবং ওই প্রকল্প পরিচালক বদলাচ্ছেন যখন, তখন দেখা যাচ্ছে যে সময় একজন বলছেন যে কাজটা আসলে আরেকজনের কারণে মানে সমস্যাটা হচ্ছে, একজন আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। সুতরাং এই দায় চাপানোটা কিন্তু কখনোই একটা ভালো লক্ষণ, এবং সেটা
যেটার ফলে দেখা যাচ্ছে অনেক প্রকল্প পিছিয়ে যাচ্ছে, আসলে কাউকে আসলে সেভাবে রেসপন্সিবল অনেক সময় করা যায় না। সুতরাং যে কিছু কিছু বিষয় যেটা আছে যে একজন প্রকল্প পরিচালক খুব বিশেষ কোনো কারণ ছাড়া তিনি একটির বেশি প্রকল্পের পরিচালক হতে পারবেন না, এই বিষয়টি, এবং একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্প পরিচালক পরিবর্তন করা যাবে না সেটি, এবং আরো একটা বিষয় চিন্তা করা উচিত যে প্রকল্প পরিচালকের দায়িত্ব, প্রকল্প যদি শেষও হয়ে যায় তখনও কিন্তু প্রকল্প পরিচালকের কিছু দায়বদ্ধতা থাকে প্রকল্পের গুণগত মানের ক্ষেত্রে, এবং এই জিনিসটাও কিন্তু দেখবার দরকার রয়েছে যে তাকে কিন্তু যদি দেখা যায় যে তার তৈরি করা সড়ক নিয়ে কিছুদিনের মধ্যেই যদি প্রশ্ন আসে তখন তাকে কিন্তু প্রশ্নবিদ্ধ করার ব্যাপার আছে, এবং এই জিনিসগুলো হয়তো খাতায় কলমে আছে, এগুলোর জন্য অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, আমরা যেটা দেখলাম পরিকল্পনা মন্ত্রী বললেন, প্রধানমন্ত্রীও বলেছেন যে একজনের বেশি প্রকল্প পরিচালক, একটি প্রকল্পের জন্য একজন প্রকল্প পরিচালক, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আসলে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘসূত্রিতাও থাকছে। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, আসলে এই বিষয়টা আমাদের শুধুমাত্র এই অদক্ষতার বিষয়টা না, এটার সাথে সাথে আমরা যদি চিন্তা করি যে আমাদের যে উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো রয়েছে, উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলোর জন্য বিশেষ করে আমি যদি 2030 সালের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার কথা বলি, তখন কিন্তু আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে আমাদের সম্পদ যেহেতু সীমিত, এই সীমিত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এখন আমাদের যখনই এই দীর্ঘসূত্রিতা, তখন দেখা যাচ্ছে অনেক কিছু ক্যালকুলেশনও কিন্তু গরমিল হয়ে যাচ্ছে, সম্পদের অপচয় হচ্ছে, সময়ের অপচয় হচ্ছে, এবং সেই সম্পদটা কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে শিক্ষা, স্বাস্থ্য, এই ধরনের অনেক ধরনের, এবং যেটি বলছেন যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, সেই ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হব। ডক্টর সাইমা হক বিদিশা, আমরা এই আলোচনা আরো করব, কিন্তু আমাদের এই প্রজেক্টে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, ইসলামী ব্যাংক টালি খাতায় নিচ্ছি এই প্রজেক্টে বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতায়। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। আমরা কথা বলছিলাম প্রকল্পের 9-6 এই বিষয়ে। ডক্টর সাইমা হক বিদিশা, প্রকল্পের 9-6 হয়, আবার প্রকল্প পরিচালনার জন্য যে অর্থের দরকার হয় সেখানেও দীর্ঘসূত্রিতা হয়, পরবর্তীতে দেখা যাচ্ছে যে এডিপির আকার ছোট বড় করতে হয়। এটি তো বোধহয় প্রকল্পের যে দীর্ঘসূত্রিতা এর জন্য দায়ী বলা যায়। হ্যাঁ, দীর্ঘসূত্রিতার জন্য তো একটা তো হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ভূমি অধিগ্রহণ, জমি অধিগ্রহণের ক্ষেত্রে যে সময়টা লাগে, তো এবং এই সময়ের ক্ষেত্রে একটা হচ্ছে যে আমাদের কিন্তু ল্যান্ড মিনিস্ট্রির সাথে পরিকল্পনা মন্ত্রণালয় এবং রেলিভেন্ট লাইন মিনিস্ট্রি, এগুলোর কিন্তু একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে, এটা একটা বড় একটা সমস্যা, এবং এই জিনিসটার ক্ষেত্রে আসলে কোঅর্ডিনেশনটা একটু স্ট্রং যদি করা যায় তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান করা সম্ভব। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমলাতান্ত্রিক জটিলতা, যেটা প্রথমেই বলেছিলাম, যে সেটা হচ্ছে যে যদি বৈদেশিক ঋণের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। আর আরেকটি হচ্ছে যেটা আমরা বলছিলাম যে একজন প্রকল্প পরিচালক যদি 6টি প্রকল্পের দায়িত্ব তার থাকে তাহলে তো কোনো প্রকল্পেই উনি সেভাবে দেখতে পারবেন না, তার ফলে দেখা যায় যে কোনো প্রকল্পে আসলে প্রকল্পের কি অবস্থা হচ্ছে গুণগত মান যাচাই করার কিন্তু কোনো উপায় থাকে না। সুতরাং এটা হচ্ছে কিছু কিছু ইচ্ছাকৃত অদক্ষতা আর কি, যে জিনিসটা আসলে যদি নিয়মের মধ্যে রাখা সম্ভব হতো তাহলে কিন্তু একজন প্রকল্প পরিচালক একটা দায়িত্বে থাকতো, তাহলে হয়তো জিনিসটাকে অনেকটা ক্ষেত্রেই হয়তো ঠিক করা যেত। তারপরও কথা থাকে যে তার নিজস্ব সদিচ্ছা কতটুকু রয়েছে, সেটা তো একটা ব্যাপার থেকেই যায়। তবে এই সমস্ত সমস্যাগুলো যেটা করে, যে সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে যে সময়ের মধ্যে যখন প্রকল্প শেষ হয় না তখন প্রকল্পটা শুরু করার সময় যে ধরনের কস্টিং প্যাটার্ন চিন্তা করা হয়েছিল, যেই ধরনের এক্সপেন্ডিচার আউটলে, বিদেশ থেকে যদি যন্ত্রপাতি আনতে হয় তখন যে ধরনের খরচ হবে, সেই জিনিসগুলো কিন্তু সময়ের সাথে সাথে আরো বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং তার মানে এখন আগে যেভাবে চিন্তা করা হয়েছিল, যেই ধরনের ইন্টারেস্ট রেট এবং যে ধরনের বিভিন্ন ধরনের নিয়ম কানুনের উপরে নির্ভর করে, সেগুলো কিন্তু দেখা যায় যে সময়ের যেহেতু বেশি সময় লাগছে সেই হিসাব কিন্তু আবার রিভাইজ করতে হচ্ছে, এবং এই রিভাইজ যখন করতে হচ্ছে তখন দেখা যায় যে অনেক সময় রিভাইজ এডিপিতে তো পরিবর্তন আসে, এবং এর ফলে দেখা যাচ্ছে যে অনেক পয়সাটা যেহেতু বেশি লাগছে তার ফলে দেখা যাচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প হয়তো বাদ পড়ে যেতে হচ্ছে, এডিপির কাটছাট করতে হচ্ছে। এবং তখন বিষয়টা দেখা যাচ্ছে আমাদের প্রথমে যখন প্রকল্পগুলো দেওয়া হয়েছিল তখন যে চিন্তাটা করে, যে টার্গেট করে প্রকল্পগুলোতে অ্যালোকেট করা হয়েছিল, তখন হয়তো দেখা গেল যে সড়ক উন্নয়নের একটি প্রকল্পের কারণে, দীর্ঘসূত্রিতার কারণে দেখা গেল যে শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রকল্প ছিল, সেই প্রকল্প
প্রকল্পটাকে বাদ দিয়ে দিতে হলো, হ্যাঁ, যেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা যদি সামগ্রিকভাবে আমাদের মানব সম্পদ উন্নয়নের কথা চিন্তা করি। তো এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী জিনিসটা হয়। কিন্তু আপনি আপনার আলোচনায় বলেছেন যে বিদেশি অর্থ ছাড়ের জটিলতা এসব কারণে অনেক সময় দীর্ঘসূত্রিতার মধ্যে পড়তে হয়, কিন্তু এবার আমরা যেটি দেখলাম আমাদের দীর্ঘদিনের ইতিহাসে এডিপির আকার বাড়লো এবং বলা হলো যে বিদেশি অনুদান যেগুলো সেগুলো ছোট করা হবে, ছোট করা হয়েছে। এবং তাহলে এর মূল কারণটা কি? আবার বিদেশিরা এই অভিযোগও করেন যে আসলে বিদেশি অর্থ সঠিকভাবে ব্যবহার করা যায় না, ফলে টাকা ফেরত দিতে হয়, আমাদের এডিপির অন্তর্ভুক্ত টাকা ফেরত দিতে হয়। তো এইটি তো একটা জটিলতা। আসলে সমস্যাটা কোথায়? অর্থ ছাড়ে জটিলতা নাকি প্রকল্প বাস্তবায়নে জটিলতা? বিদেশি অনুদানের যেটি বলছিলেন এর সঙ্গে এইটি আসলে কিভাবে এক সূত্রে গাঁথা যায়? একটি বিষয় হচ্ছে যে বিদেশি অর্থ ছাড়ের ক্ষেত্রে যে জটিলতা, এটা আসলে কত পার্সেন্ট সমস্যা। হ্যাঁ, সমস্যার প্রথম কথা হচ্ছে যে সময়ের সাথে সাথে আমরা কিন্তু বৈদেশিক অর্থায়নের উপরে কিন্তু আমাদের যে নির্ভরতা সেটা কিন্তু কমে এসছে এবং আরো কমে আসবে। সুতরাং আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের ইন্টারনাল এফিসিয়েন্সিটা বাড়ানোর কথা। এখন বৈদেশিক প্রকল্প কিছু কিছু রয়েছে, কয়েকটি প্রকল্পর ক্ষেত্রে এই ধরনের সমস্যা হতে পারে, কিন্তু সার্বিকভাবে যে সমস্যাটা, সেই সমস্যাটা যে প্রকল্পগুলোর এই ধরনের ইস্যু রয়েছে সেগুলো আসলে ইআরডির সাথে পরিকল্পনা মন্ত্রণালয় এবং বৈদেশিক যে কাউন্টার পার্ট আছে তাদের রিজলভ করা সম্ভব, এবং এখানে আসলে ইআরডি কিন্তু মূল ভূমিকা পালন করতে পারে। হ্যাঁ, এবং এই বিষয়গুলো আসলে অতটা সার্বিক চিত্রের ক্ষেত্রে অতটা কিন্তু প্রভাব ফেলছে না। এটা একটা পার্সেন্টেজ হয়তো কিছু প্রকল্পের ক্ষেত্রে হতে পারে। মূল সমস্যাটা কিন্তু আসলে আমাদের ইন্টারনাল এফিসিয়েন্সি যদি আমরা বাড়াতে না পারি, তাহলে দেখা যাচ্ছে যে এটাও যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু অনেক ক্ষেত্রে বিদেশি অর্থের ক্ষেত্রে যেটা দেখা যায়, বিদেশি অর্থায়নের প্রকল্পটা সেটা সময়ের মধ্যে শেষ হচ্ছে না, পরবর্তী বছরে চলে যাচ্ছে। একটু আগে আমি যেটা বললাম যে তখন যে হিসাব নিকাশ করে করা হচ্ছে সেই হিসাব নিকাশ কিন্তু আবার ওলটপালট হয়ে যাচ্ছে। ইন্টারনাল এফিসিয়েন্সির কথা বলছেন, কিন্তু প্রকিউরমেন্টের একটি বিষয় আছে, এটিও তো বোধহয় এর সঙ্গে যুক্ত। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকিউর করা, সেইটি তো বোধহয় সবসময় আমরা সঠিকভাবে করতে পারি না। একটা বিষয় তো হচ্ছে যে যখন আপনি দেখেন একটা প্রকল্পের ক্ষেত্রে প্রথমে হচ্ছে যে প্রি অ্যাসেসমেন্ট একটা টাইম আছে, হ্যাঁ, এবং এই প্রকল্পটি শুরু হওয়ার আগে যে সময়টা, এই সময়টায় দেখা যায় যে প্রচুর কালক্ষেপণ হয়ে যায় এবং এটা একটা বড় একটা সমস্যা। তখন দেখা যায় যে প্রকল্পের যাচাই বাছাইয়ের ব্যাপারটা আছে, যেটা আমি বললাম যে ভূমি অধিগ্রহণের ব্যাপারটা আছে, এবং এই প্রকল্পের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে অনেক সময় কিন্তু দুর্নীতির প্রশ্নটা চলে আসে, এবং তখন দেখা যায় যে অনেক সময় যেহেতু দুর্নীতির প্রশ্নটা চলে আসে তখন দেখা যাচ্ছে খুব স্বচ্ছভাবে কাজটা হয় না, এবং সেটাও কিন্তু একটা অদক্ষতা তৈরি করে এবং সেটা একটা অস্বচ্ছতা তৈরি করে এবং এর ফলে প্রকল্প আরো পিছিয়ে যায়। সুতরাং এই সময়টাকে যদি একটু কমানো যায় তাহলে কিন্তু আসলে আমাদের প্রকল্পটা শুরু করা যায় তাড়াতাড়ি শুরু করলে এর পরবর্তীতে প্রকল্পটা যখন চলাকালীন সময় সেটা যদি একটা মনিটরিং এর ব্যবস্থা হয় তখন কিছুটা হলেও আমরা সেই সমস্যাটা মনিটরিং এর প্রসঙ্গ যেহেতু আসছে, মনিটরিং তো দুই ধরনের হতে পারে। অঞ্চল ভিত্তিক যে প্রকল্পগুলো আছে সেগুলোর সুবিধাভোগী যারা আছেন সেই অঞ্চলের জনগণকে যদি সম্পৃক্ত করা যায় তারাও কিন্তু মনিটরিং এ যুক্ত হতে পারেন, আবার সরকারি তদারকি হতে পারে। তো যদি অঞ্চল ভিত্তিক সুবিধাভোগী জনগণকে সম্পৃক্ত করা যায় তাহলে তো নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার বোধহয় একটু এগিয়ে যায়। হ্যাঁ, আপনি যেটা বললেন সেটা অবশ্যই, যে এটা আসলে তো ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা যখন বলা হয় তখন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কথা বলা, তখন কিন্তু এটাও বলা হয় যে যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদেরকেও এই উন্নয়নের মধ্যে সম্পৃক্ত করা কিভাবে যায়। হ্যাঁ, সুতরাং তারা যদি আসেন তাহলে অবশ্যই প্রসিডিওরটা গতি পাবে, কিন্তু এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে তাদেরকে আনতে হবে, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তাদের রেকমেন্ডেশন, তাদের কথা শুনতেও কিন্তু হবে। হ্যাঁ, তারা যদি কিছু সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাগুলোকে সমাধানের ব্যবস্থা, তাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে পিডির বিরুদ্ধে বা সেই প্রকল্পের বিরুদ্ধে, তখন সেই জিনিসটা কি রিফ্লেক্টেড হচ্ছে, সেটা কি আসলে সেটার ফলাফল স্বরূপ কি কোনো শাস্তি নেওয়া হচ্ছে বা কোনো যদি সুবিধা করা হচ্ছে বা কোনো ধরনের অ্যাকোমোডেশন কি করা হচ্ছে, সেটাও কিন্তু দেখতে হবে। প্রথমত হচ্ছে তাদেরকে আনার বিষয়টি, তাদেরকে সম্পৃক্ত করার ব্যাপারটা রয়েছে। আপনি যেটা বললেন যে মনিটরিংটা অঞ্চল ভেদে যদি মনিটরিং করা যায়, এটা আসলে সত্যিকার অর্থে এটা করলে এটা আমরা বলতে পারি যেটা হচ্ছে সত্যিকার অর্থে যাদের জন্য প্রকল্প, যাদের সুবিধার জন্য তাদেরকে আমরা আনতে পারছি। সুতরাং এটা করলে অবশ্যই এটা একদিক দিয়ে খুব ভালো একটা অংশগ্রহণমূলক উন্নয়ন, অংশগ্রহণমূলক উন্নয়ন, অন্তর্ভুক্ত
প্রযুক্তিমূলক উন্নয়ন, কিন্তু এখানে এই জিনিসটাও কিন্তু মনে রাখতে হবে যে তাদের কথাগুলো, তাদের ভয়েসটা কিন্তু রিফ্লেক্টেড হতে হবে পলিসির ক্ষেত্রেও। সুতরাং সেটা যদি না হয় তাহলে কিন্তু আসলে এই পুরো প্রসিডিওরটার থেকে আমরা কিন্তু সুফলটা আসলে পাবো না। সুতরাং এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তবে আমি সব কথা শেষে এটাই বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে আমাদের পানিশমেন্টের ব্যবস্থাটা যদি স্ট্রং হয় তখনই কিন্তু আসলে পুরো জিনিসটা পানিশমেন্টের ব্যবস্থা স্ট্রং করার কথা বলছেন, কিন্তু আমরা তো খুব বেশি নজির দেখিনি যে এই জাতীয় অবহেলার কারণে যদি কোনো প্রকল্পে নয়ছয় হয়ে যায় তাহলে তার পানিশমেন্ট হয়েছে। এই বিষয়টাই আসলে গুরুত্বপূর্ণ যে আমরা যদি চিন্তা করি যে আমাদের যে বলা যেতে পারে একটা সংস্কৃতি চলে এসছে যে আমাদের এডিপি পার্সেন্টেজ অ্যালোকেশন, সেটা দেখা যাচ্ছে এক এক বছরে এক এক রকম, কিন্তু মোটামুটিভাবে প্রতি বছরই দেখা যায়, কিন্তু শেষের দিকে কিন্তু খুব তড়িঘড়ি করে কিছু কাজকর্ম করে একটু আগানোর চেষ্টা করা হয়। তো তার ফলে যে প্রকল্পের যে গুণগত মান সেটাও কিন্তু ব্যাহত হয়। এখন এই জিনিসগুলো যেটা বিভিন্ন ইমপ্লিকেশন, একটা কস্ট ইমপ্লিকেশন রয়েছে, আরেকটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইমপ্লিকেশন রয়েছে। এই সমস্ত সমস্যাগুলোকে আমরা যদি রিজলভ করতে চাই, মূল সলিউশন কিন্তু আসলে এটাকে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে, এবং জবাবদিহিতার পরে কেউ যদি ভালো কাজ করে থাকে, যেটাকে আমরা বলি অর্থনীতির ভাষায় ক্যারট অ্যান্ড স্টিক, হ্যাঁ, যে সে যদি ভালো কাজ করে তাহলে তাকে পুরস্কার দিতে হবে, কেউ যদি খারাপ কাজ করে তাহলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। এখন এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না হবে এবং এটা যদি ইমপ্লিমেন্টেড না হয়, এবং সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মন্ত্রণালয় ভিত্তিক, প্রকল্প ভিত্তিক, আসলে একেবারে বাজেটের কয়েক মাস আগে থেকে এটা কিন্তু একটা ইভালুয়েশন, পরিকল্পনা মন্ত্রণালয় যে সংশ্লিষ্ট উইং আছে তারা তো এটি দেখভাল করে। আইএমইডি, জি, আইএমইডির ক্ষেত্রে যেটা হচ্ছে যে আইএমইডির প্রথম কথা যে আইএমইডি, আমি যতদূর দেখেছি যে আইএমইডির অনেক ক্ষেত্রে তাদের ইভালুয়েশনটা খুব অ্যাডহক বেসিসে তারা করে। তারা সব প্রকল্প সঠিকভাবে ইভালুয়েশন, সঠিক বলতে আমি বলতে চাচ্ছি যে খুব রিগোরাস ওয়েতে, হ্যাঁ, খুব খুঁটিনাটি দেখে ইভালুয়েশনের ব্যাপারটা তারা করে না। এবং অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে তারা যে ইভালুয়েশনটা করে, একটা বিষয় হচ্ছে যে তাদের ইভালুয়েশনটা খুব মনিটারি বেসিসে হয়, অর্থ ছাড় অর্থ খরচ। আমরা এতক্ষণ পর্যন্ত কথা যেটা বলে যাচ্ছি সেটা কিন্তু শুধুমাত্র অর্থ খরচের বিষয়টি, শুধুমাত্র একটা সংখ্যাগত আমরা কিন্তু পরিবীক্ষণ এবং মূল্যায়নের কথা বলছি। আমরা কিন্তু গুণগত পরিবীক্ষণ মূল্যায়ন এখনো আসিনি, হ্যাঁ, সংখ্যাগত বিষয়ে কিন্তু আসল সমস্যাটা, সেটা যদি যতক্ষণ রিজলভ করতে না পারবো ততক্ষণ কিন্তু গুণগত পরিবর্তনের ব্যাপারটা আসবে না। ডক্টর সামেক বিদিশা, আমরা আরো আলোচনা করবো এই বিষয়টি নিয়ে, সরকারি প্রকল্পের যে নয়ছয় হয় সেটি নিয়ে, কিন্তু এই পর্যায়ে আমাদের আরেকটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইসলাম ব্যাংক তালিকায় এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত তালিকায়। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। আমরা কথা বলছিলাম প্রকল্পের ৯/৬ এই বিষয়ে। ডক্টর সাইমা হক বিদিশা, আমরা আলোচনায় ফিরবো, কিন্তু আমরা একটু দেখে নিতে চাই আজকের শেয়ার বাজারের সর্বশেষ কি পরিস্থিতি। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সূচক নিম্নমুখী প্রবণতা। প্রধান সূচক ডিএসসি এক্সে এখন পর্যন্ত 19 পয়েন্ট কমে অবস্থান করছে 5719 পয়েন্টে। সরিয়া ভিত্তিক সূচক ডিএসসিএস এখানেও আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা, 4.22 পয়েন্ট কমে অবস্থান করছে 1315 পয়েন্টে, এবং অপর সূচক ডিএসসি 30 এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে 12 পয়েন্ট কমে অবস্থান করছে 2002 পয়েন্টে। ঢাকার বাজারে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 316 কোটি টাকা। হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 130টির, কমেছে 145টির, এবং অপরিবর্তিত আছে 60টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, আমরা এবার যাবো দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার্বিক পরিস্থিতি জানার জন্য। চট্টগ্রামের বাজারের আমরা দেখতে পাচ্ছি যে এই বাজারের সূচকে নিম্নমুখী প্রবণতা, এবং এই বাজারের প্রধান সূচক যেটি সিএসপিআই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সূচক কমে এখন যথেষ্ট নিম্নমুখী, এবং এই বাজারে দেখতে পাচ্ছি যে লেনদেন শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে 186টির মধ্যে দাম বেড়েছে 75টির, কমেছে 85টির। অন্যগুলোর একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই বাজারে এগিয়ে থাকা কোম্পানিগুলোর মধ্যে আছে এনএফএমএল, তারপরে রংপুর ফাউন্ডি 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে এশিয়ান পেইন্ট, এবং অ্যারামিট আছে 4 নম্বরে। দর্শক, এই ছিল দেশের প্রধান দুই শেয়ার বাজার ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের সার্বিক পরিস্থিতি। এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরছি। আমাদের আলোচনার বিষয় প্রকল্পের ৯/৬। ডক্টর সামেক বিদিশা, প্রকল্পের ৯/৬ যে বিষয়গুলো আছে সেখানে অনেকগুলো বিষয় যুক্ত আছে। প্রকল্পের যে অর্থায়ন, সেটি সরকারি অর্থায়ন যেটি, সেটি আমাদের রাজস্বের আহরণের উপর নির্ভর করে, কিন্তু আমরা দেখছি যে বরাবরই রাজস্ব বোর্ড তাদের যে চূড়ান্ত লক্ষ্য অর্থবছর শুরুতে যেটি বেঁধে দেওয়া হয় সেটি অর্জন করতে পারে না। ফলে
অর্থায়নে একটি জটিলতা বাড়ে। আবার এবার দেখছি যে আমরা এডিপির আকার বাড়ানো হয়েছে সরকারি খাতে, কিন্তু সেটি অর্থায়ন কিভাবে হবে? এনবিআর তো সেই সবগুলো লক্ষ্য যেটি বেঁধে দেওয়া হয় অর্জন করতে পারে না, তাহলে এইখানেও তো একটি জটিলতা তৈরি হয়। হ্যাঁ, এটা তো একটা বিষয় হচ্ছে যে আমাদের বাজেটটাকে যখন চিন্তা করতে হয়, সুতরাং এক্সপেন্ডিচারটা তো একটা দিক, হ্যাঁ, আরেকটা দিক তো অবশ্যই অর্থায়নের বিষয়টা আছে, রাজস্বের বিষয়টা আছে। এখন এটা তো একটা দেখা যাচ্ছে, এটা আরেকটা সমস্যা, যে সমস্যাটা হচ্ছে যে অর্থায়নের ক্ষেত্রে প্রতি বছরই দেখা যায় যেহেতু অর্থায়ন করা হয়, করতে দেখা যায় লক্ষ্যমাত্রা কাছাকাছিও যায় না, অর্জন তো দূরের কথা। তো তখন দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রকল্পগুলোর এডিপি কাটছাট করতে, এবং প্রকল্পগুলো কাটছাটের বিষয়টা বলতে গেলে এই জিনিসটা চিন্তা করার বিষয়টা রয়েছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রকল্পগুলো যখন প্রাথমিকভাবে যে প্রকল্পের উপর একটা অ্যাসেসমেন্ট দেওয়া হয়, আলাপ আলোচনা হয়, তার পরবর্তীতে দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ দু একটা প্রকল্প অনেক সময় কিন্তু বাদ পড়ে যায়। গুরুত্বপূর্ণ বলতে আমি বুঝাতে চাচ্ছি যে অনেক প্রকল্প রয়েছে যে প্রকল্প হয়তো খুব বড় প্রকল্প, হয়তো কিছুটা না, কিন্তু আমি বিশেষ করে আমি আসলে সবসময় এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিই, কারণ আমাদের শিক্ষা স্বাস্থ্যে যেহেতু আমাদের বরাদ্দ খুব কম বাজেটারি, সুতরাং এই ধরনের খাতে, সামাজিক নিরাপত্তা খাতে, এই ধরনের খাত থেকে প্রকল্পগুলো যদি শেষে বাদ পড়ে যায় অর্থায়নের সমস্যার জন্য, একটা তো হচ্ছে অদক্ষতার বিষয়টির কারণে তখনও কাটছাট করার দরকার। আরেকটা হচ্ছে অর্থায়নের কারণে যদি বাদ পড়ে যায়, তখন দেখা যায় যে আমাদের সার্বিকভাবে এমনিতেই আমাদের শিক্ষা, স্বাস্থ্য বা এই ধরনের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের কিন্তু অর্থায়নটা একটু কম, বাজেটারি অ্যালোকেশন একটু কম বলতে বলা যায়। আসলে আমরা যদি দক্ষিণ এশিয়ার দেশ বা ইস্ট এশিয়ান দেশগুলোর দিকেও তাকাই, তাহলে কিন্তু দেখবো যে আমরা কিন্তু অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি আমাদের শিক্ষা এবং স্বাস্থ্যের বরাদ্দ কিন্তু খুবই কম। এখন সেটা এমনিতেই কম, এবং অনেক সময় যদি কাটছাটের ফলে যদি এই প্রকল্পগুলো বাদ পড়ে, কিংবা এমন একটি প্রকল্প যেটা আসলে কোনো একটা বিশেষ অঞ্চলের জনগণের জন্য খুব দরকার ছিল দারিদ্র্য দূরীকরণের জন্য, সেই ধরনের প্রকল্প অনেক সময় বাদ পড়ে যেতে পারে। হ্যাঁ, এক বছর তো এক এক ধরনের বিষয় হয়। এটনেকে অনুমোদন পাওয়ার পরে অর্থ ছাড় হয়নি, এই প্রকল্প থেমে আছে, এমন ঘটনা তো ঘটছে। আবার এরকমও ঘটছে যে কোনো একটা প্রকল্পে হয়তো দেখা যাচ্ছে যে অনেক দিন ধরে কোনো ওই প্রকল্পে কোনো অর্থায়নই নাই। হ্যাঁ, ওই প্রকল্পের জন্য ফাইল এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ঘুরছে, এটার জন্যও কিন্তু একটা সময়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট রিলেটেড রয়েছে। এবং এই ধরনের প্রকল্পগুলো, যে ধরনের প্রকল্পগুলো আসলে বলা যেতে পারে একটা এক্সক্লুডেড প্রকল্প, সেই ধরনের প্রকল্প, যে ধরনের কিছু কিছু প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলো প্রতি বছরই হয়তো ঘুরে ফিরে এই ধরনের কিছু প্রকল্প থাকে, সুতরাং সেগুলোও কিন্তু বাদ দেওয়ার দরকার রয়েছে। এবং অনুমোদনের পরও অর্থ ছাড় পায়নি, সেটার ক্ষেত্রেও বিষয়গুলো দেখা যাচ্ছে যে পুরো ব্যাপারটি কিন্তু একটা বিষয় হচ্ছে যে বৈদেশিক বিষয়টাকে, বৈদেশিক ইআরডির সাথে সম্পর্কটা বা বৈদেশিক অর্থায়নের ব্যাপারটা, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে, আরো কমে আসবে। হ্যাঁ, সুতরাং মূল বিষয়টা কিন্তু আমাদের নিজস্ব সমস্যাগুলো, এবং নিজস্ব সমস্যার ক্ষেত্রে একটা সমস্যা তো হচ্ছে যে এডিপির আকার কাটছাট করে আমরা যখনই রিভাইজড এডিপিটা দেখি, তখনই কিন্তু আমরা দেখবো যে সাইজে পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং বাজেটের সময় যে ধরনের চিত্রটা আমরা দেখি, পরবর্তীতে আমরা চিত্রটা ভিন্ন হয়ে যাচ্ছে। সুতরাং এটা তো একটা আছে, এবং তারপরে দেখা যাচ্ছে যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর মধ্যেই কিন্তু আবার বড় ধরনের একটা সমস্যা। এই যে আমাদের দুরবস্থা, এটা তড়িৎ বের হয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে, একটু আপনার কাছ থেকে সমাধান শুনতে চাই। মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে পরিবীক্ষণ এবং মূল্যায়ন। এটা একেবারে অত্যন্ত জরুরি, এবং এই পুরো বিষয়টা যেটা করতে হবে সেটা আসলে বাজেটের বেশ কয়েক মাস আগের থেকে যখন আমরা যে বাজেট ঘোষণার আগে যেমন অনেক ধরনের অ্যানালাইসিস হয়, অনেক ধরনের চিন্তাভাবনা করা হয়, সেই একই ধরনের চিন্তাভাবনা কিন্তু দরকার হচ্ছে পুরনো যে বাজেটটি চলছে, যে বছরটা শেষ হয়ে যাবে, সেই বাজেটের আলোচনার ক্ষেত্রে। এবং সেই পরিবীক্ষণ এবং মূল্যায়ন এবং মন্ত্রণালয় ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক, এবং এই পুরো বিষয়টিকে কিন্তু আসলে যে প্রকল্প পরিচালকের অদক্ষ কি কারণে কোনো প্রকল্প সময়ের মধ্যে অর্থছাড় করতে পারেনি, সেই বিষয়গুলোকে চিহ্নিত করা এবং সেগুলোর যে সমাধানগুলো করার জন্য, একটা তো আমরা যেটা বললাম যে খুব ছোট ছোট বিষয় যেগুলো রয়েছে, পরবর্তীতে এই ঘটনা না ঘটে সেটি তো খেয়াল রাখতে হবে। ছোট ছোট বিষয় যেগুলো রয়েছে সেগুলো সমাধান করা খুব বেশি জটিল না, যেমন ভূমি ও সমন্বয়হীনতার ব্যাপার যেটা রয়েছে বিভিন্ন আন্তঃমন্ত্রণালয়, সেটা হয়তো খুব দ্রুতই করা যেতে পারে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে অদক্ষতার কথা এবং অর্থ ছাড়ের ক্ষেত্রে যে সমস্যা
সমস্যাগুলোর কথা। এবং অদক্ষতার বিষয়টিতে হচ্ছে যে প্রকল্প পরিচালক এবং হতে পারে, আবার সংশ্লিষ্ট অন্য কেউ হতে পারে, তাদের ক্ষেত্রে যদি কোনো কারণে সমস্যা তৈরি হয় তাহলে সেই বিষয়টাকে আসলে নজরদারির মধ্যে আনা এবং সেটাকে আসলে শাস্তিমূলকও বলতে পারি, কিংবা আবার পুরস্কার সূচক যদি তাদের ব্যবস্থা প্রশিক্ষণের আওতায় আনা থাকে দরকার তো সেটাকে। তাহলে, অদক্ষতার বিষয়টি যেহেতু আসছে। প্রশিক্ষণের বিষয়টি হচ্ছে, হ্যাঁ, প্রশিক্ষণের ব্যাপারে আমার যেটা ধারণা যে প্রশিক্ষণ কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণই কিন্তু দেওয়া হয়ে থাকে, সুতরাং আমার মনে হয় মূল সমস্যাটা সেখানে না। মূল সমস্যাটা হচ্ছে যে যখনই একটা ট্রান্সপারেন্সি আসবে, যখনই জবাবদিহিতা আসবে, তখনই কিন্তু একজনের এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করতে, এবং এই বিষয়টাকে কিন্তু বারবার জোর দেওয়া হচ্ছে। এবং এই বিষয়টি করার জন্য কিন্তু আমাদের খুব বেশি সময় নেই। সময় নেই আমি এই কারণে বলছি, তার কারণ হচ্ছে যে আমাদের প্রতি বছরই যে এই ধরনের সমস্যাগুলো যখন হচ্ছে, তখন কিন্তু আমরা উন্নয়নের লক্ষ্যমাত্রা যেগুলো রয়েছে, এবং আমাদের বিশেষ করে এগুলো মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যমাত্রা, সেক্ষেত্রে আমাদের যে অর্থায়নের দরকার রয়েছে, সেই অর্থায়নের কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে তখন। সেই কারণে এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমাদের সরকারি যে প্রকল্পগুলো রয়েছে, আবার এই সরকারি প্রকল্পের অদক্ষতার কারণে বেসরকারি খাতও কিন্তু, বেসরকারি খাতে ব্যক্তি খাতের বিনিয়োগও কিন্তু প্রভাবিত হতে পারে, এবং এটার একটা নেতিবাচক একটা প্রভাব রয়েছে। সেই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে বেসরকারি খাতের বিনিয়োগটার ব্যাপারে কিন্তু আমাদের বেশ কয়েক বছর ধরে একটা আলোচনা রয়েছে। সুতরাং এই দুটো যেহেতু একই সূত্রে গাঁথা, সুতরাং এই ব্যাপারটা সরকারি খাতে যদি গতি আসে তাহলে বেসরকারি খাতও উপকৃত হবে অবশ্যই। দর্শক, ডক্টর সায়মাক বিদিশা আমাদের আজকের টালি খাতায় যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। দর্শক, এই ছিল আজকের ইসলাম ব্যাংক নিবেদিত টালি খাতায়। ফিরছি দুপুরে 1টার সংবাদ নিয়ে। ডিবিসি সঙ্গেই থাকুন 24 ঘন্টা।